উত্তরপাড়া সিটে লড়াইটা হচ্ছে কে 2 হবে কে 3 হবে, বিজেপি 2 না সিপিএম 2, বিজেপি 3 না সিপিএম 3। তৃণমূলের লড়াইটা এখানে হচ্ছে যে আগের বিধায়ক যে ভোটটা পেয়েছিলেন তার থেকে আমাদের ভোটটা বাড়াতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিলেই সেটাকে আমরা আটকানোর জন্য কোর্টে যাব, চাকরি যদি দেওয়া হয়ে যায় তাহলে স্ক্যাম বলে কোর্টে যাব, আনএমপ্লয়মেন্টটা কোর্টের থ্রু দিয়ে জিইয়ে রাখা যাবে পশ্চিমবাংলায়, ততক্ষণ এখানে কিছু রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে, কারণ তাদের কাছে কোনো এজেন্ডা নেই। আমার বিরুদ্ধে 3টে পার্টি, একটা হচ্ছে সিপিআইএম, একটা হচ্ছে বিজেপি, একটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। উত্তরপাড়ায় কি অ্যান্টি ইনকামবেন্সি দেখতে পাচ্ছ? বাবা দীর্ঘদিনের রাজনীতিবিদ, বাবা দীর্ঘদিনের সাংসদ, এই লেগেসিটা তুমি যখন রাজনীতির ময়দানে নামছো, প্লাস পয়েন্ট না মাইনাস পয়েন্ট? খেতে আলু পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে, দাম পাচ্ছে না বলে দালাল চক্র আবার সক্রিয় হয়ে উঠেছে, ফোড়ে রাজ আবার সক্রিয় হয়ে উঠেছে। তাহলে কি কৃষকদের উন্নয়নের ক্ষেত্রে এই সরকার ব্যর্থ? মামাটি মানুষের সরকার, সেখানে শীর্ষেন্দ্র বন্দ্যোপাধ্যায় একটা প্রিভিলেজ ক্লাসের ছেলে, মূলত এসি গাড়িতে যাতায়াত করে। সে মাটির গন্ধটাই বা কতটুকু চেনে, আর মানুষজনকেই বা কতটুকু চেনে? মানুষের কাজ করার জন্য যে কিছু হতে হবে এটার কোনো মানে নেই। বিজেপি বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, এবং বিভিন্ন সময় মানুষের উত্তর দিয়েছে। এইবারও যে মানুষকে যে হ্যারাস করেছে, লাইন দেওয়া করিয়েছে, বিনা কারণে প্রমাণ করানো করিয়েছে, এটার কিন্তু উত্তর বিজেপি পাবে। জল জমার যেটা ইস্যু হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখানে ড্রেনেজের জলটা মিউনিসিপ্যালিটি নিয়ে গিয়ে গঙ্গায় ফেলতে পারবে না, কারণ গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার আছে। সুতরাং এখানে যেটা করতে হবে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে এখানে একটা প্রপার সিভারেজ প্লান্ট। আজকের যুগে কি সেই লিবারাল হিন্দু থাকার পরিসর পশ্চিমবঙ্গে আদৌ আছে রাজনৈতিকভাবে? এটা বিজেপির শেষ ইলেকশন। কারণটা হচ্ছে যদি কোনো কারণে হেরে যাও তাহলে কি আর তোমাকে পাবে উত্তরপাড়ার মানুষ, নাকি বাড়ি ঢুকে যাবে? আমি তো এখানকার বিধায়ক না হয়েই 17 বছর ধরে যাতায়াত করছি, আমার জেতা হারার সঙ্গে কি সম্পর্ক আছে? যেতে পারলে উত্তরপাড়ার মানুষের জন্য কি কি তুমি করবে? আমি হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা, কিন্তু সব উত্তর তো জানা নয়, উত্তর অজানাও। এই মুহূর্তে পশ্চিমবাংলার অন্যতম হটবেড উত্তরপাড়া, সেখানে আমরা পৌঁছে গেছি উত্তর খুঁজতে, এবং সম্ভবত এই পুরো ইলেকশনের সবচেয়ে কঠিন নামের যিনি প্রতিদ্বন্দ্বী তার কাছে। আজকে আমি উত্তরপাড়ায় শীর্ষণ্যবাবুর বাড়িতে। শীর্ষণ্য, ওয়েলকাম টু দ্য শো। নমস্কার। আচ্ছা, বলছি, এত কঠিন নাম ভোটাররা তো উচ্চারণই করতে পারবেন না। দেখুন, আমার নামটা রেখেছিলেন বাবা সিনিয়র জাস্টিস মহিতোষ মজুমদার, এবং একটা প্রিভিলেজ আমি পেয়েছি, সেটা হচ্ছে সবাই আমাকে এসে নামের মানেটা জিজ্ঞেস করে, বিকজ এটা আনকমন নয়, এটা ইউনিক। তো কিন্তু ছোটবেলা থেকে একটা আমার একটা চেষ্টা ছিল টু লিভ আপ টু দ্য মিনিং অফ দি নেম, উইচ ইজ দ্য বেস্ট, শ্রেষ্ঠ, শীর্ষে অনন্য, শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করেছি, এবার বাকিটা দেখা যাক। আচ্ছা, কিন্তু তুমি তো বেসিক্যালি প্যারাশুট ক্যান্ডিডেট, তোমার তো মানে একটা ম্যাসিভ ফ্যামিলি লেগেসি। কল্যাণবাবু পুরো শ্রীরামপুরে বহু পরিচিত এবং বিখ্যাত একজন মানুষ, তুমি সেখান থেকে সোজা প্যারাশুটে করে নেমে পড়লে রাজনীতির ময়দানে। তাহলে আমি একটা পাল্টা প্রশ্ন করি, যে যদি প্যারাশুটে নামাই যেত তাহলে 21-এ ক্যান্ডিডেট হলাম না কেন? তাহলে আমি 2016-এ ক্যান্ডিডেট হলাম না কেন? আমি 2011-এ ক্যান্ডিডেট হলাম না কেন? সুতরাং আমাকেও নিজেকে প্রুভ করতে একটু টাইম লেগেছে, নো ডাউট অ্যাবাউট ইট। আমি কি চাইতাম না 21-এ টিকিট পাই? নিশ্চয়ই আশা করেছিলাম। আমার প্রশান্ত কিশোর সঙ্গে এক দুবার কথাও হয়েছিল, মেবি নট ভেরি ফর্মাল, বাট কথা হয়েছিল, আলোচনা হয়েছিল। কিন্তু যেটা বিষয় হচ্ছে যে অনেক দিন কোর্টে সরকারের হয়ে লড়ার পরে যোগ্যতাটা আজকে এসে প্রমাণ করতে পেরেছি। দেখুন, বাড়িতে যদি কেউ থাকে সেম প্রফেশনে বা রাজনীতিতে, তাহলে এই কথাটা অনেকেই বলবে, বাট আমি শুধু কাজের মধ্যে দিয়েই আমার স্টান্সটাকে প্রুভ করতে পারবো। এটা আমি হাইকোর্টেও করেছি, এবং কান পাতলে আপনি শুনতে পারবেন যে হাইকোর্টে সেটা আমি করতে পেরেছি কিনা। ওকে, 15 বছরের একটা সরকার চলছে, অ্যান্টি ইনকামবেন্সি ন্যাচারালি হয়। উত্তরপাড়ায় কি অ্যান্টি ইনকামবেন্সি দেখতে পাচ্ছ? উত্তরপাড়া অ্যান্টি ইনকামবেন্সি নেই, এবং আমার যতদূর মনে হয় যে উত্তরপাড়ার যে নেবারিং যে সিটগুলো আছে সেখানেও অতটা অ্যান্টি ইনকামবেন্সি কাজ করবে না, এবং শ্রীরামপুর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি 7টা সিট আছে, 7টাতেই তৃণমূল জিতবে। অ্যান্ড আইল টেল ইউ ওয়াই। কারণটা হচ্ছে যে মানুষ
যে পরিষেবাটা পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ট্রোডিউস করা স্কিমগুলোতে যে প্রত্যেকটা সেক্টরকে টাচ করতে পেরেছেন উনি, সেটার কিন্তু প্রতিফলন ভোট বাক্সে হবে আচ্ছা, পজিটিভলি হবে। মানে উত্তরপাড়ায় দেখা যায় প্রত্যেক 5 বছর অন্তর অন্তর মোটামুটি ক্যান্ডিডেট চেঞ্জ হয়ে যায়। আগে অনুপ ঘোষাল ছিলেন, তারপরে প্রবীর বাবু এসেছিলেন, তারপরে কাঞ্চন দা এসেছিলেন। কাঞ্চন দার সঙ্গে তোমার বাবার কি একটা বোধহয় গন্ডগোল হয়েছিল না প্রচার নিয়ে? দেখুন, মানে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার একটা ওনাকে incident হয়েছিল। সেদিনকার প্রচারে ভোটাররা পছন্দ করছিলেন না। ইনফ্যাক্ট আমি গতকাল সকালে ওই একই জায়গায় যেখানে ইনসিডেন্টটা ঘটেছিল, আমি সেখানে গেছিলাম এবং ওখানকার মানুষ বা ওখানকার লোকেদের সঙ্গে কথা বলে আমি যা বুঝেছি সেটা হচ্ছে কল্যাণবাবুর প্রচারটা নিয়ে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু ওনার প্রেজেন্সটা নিয়ে আমার কিছু আপত্তি ছিল। এবং ন্যাচারালি অ্যাজ আ গার্জেন, অ্যান্ড হি ইজ নট অনলি গার্জেন, মানে কল্যাণবাবু শুধু তো এখানকার দলের গার্জেন তা তো নয়, উনি দলের একটা রিপ্রেজেন্টেটিভ, তো ওনাকে এটাও দেখতে হবে যে যাতে কোনো অ্যাকশনের জন্য দলের কোনো ক্ষতি না হয়। তো সেই জন্যই হয়তো সেই সময় সেই তখনকার জাজমেন্টে ওই অ্যাকশনটা নেওয়া দরকার ছিল। না সেটা তো ঠিক আছে, কিন্তু মানে তার পরবর্তীকালে কি তোমার সঙ্গে আর কাঞ্চনদার কথা হয়েছে? মানে এই যে তুমি টিকিট পেলে, কাঞ্চনদার জায়গায় টিকিট পেলে। না, তার পরবর্তীতে নয়, তার আগেতেও আমার ওনার সঙ্গে কথা হয়নি। এবার ব্যাপারটা যেটা হয়েছে যে আমি এই কথাটা জেনারেলি কাউকে বলি না, আমি তুমি বলে ফেললাম। হ্যাঁ প্লিজ। তো আমি তোমাকে বলছি যে আমি 2021-এ প্রায় 30 দিন আমার কাজ ফেলে আমি কাঞ্চনদার জন্য প্রচার করেছিলাম। আচ্ছা। এবং এটা আমার একটা মনের ব্যথা বলতে পারো যে উনি জেতার পরে আমাকে কোনোদিন একটা থ্যাংক ইউ বলেননি 5 বছরে। বাট তোমার প্রশ্নের উত্তরে আসি, আমি টিকিট পাওয়ার পরে উনি আমাকে মেসেজ করেছিলেন কংগ্রাচুলেশনস বলে। সেটাই আমার কোনো এমনিতে কোনো দাবি দাবা নেই, উনি সেলিব্রিটি মানুষ, উনি আমার সঙ্গে যোগাযোগ রাখলেন কি না রাখলেন সেটা নিয়ে না, কিন্তু এবার তোমার প্রচারে উনি থাকলে সুবিধা হতো না? আমার দেখুন, দলের কর্মীরা আছে, দ্যাট ইজ এনাফ। এখানে যারা 365 দিন পরিষেবা দেয় তারাই এনাফ। বাবা দীর্ঘদিনের রাজনীতিবিদ, বাবা দীর্ঘদিনের সাংসদ, এই লেগেসিটা তুমি যখন রাজনীতির ময়দানে নামছো, প্লাস পয়েন্ট না মাইনাস পয়েন্ট? ভীষণভাবে প্লাস পয়েন্ট। কারণটা হচ্ছে যে আমি দুটোভাবে বলি। একটা হচ্ছে যে আমি একটা অ্যাডভোকেট, আমার বাবা সিনিয়র অ্যাডভোকেট, এবং আমার প্রফেশনে 16 বছর প্লাস আইন পড়ার 5 বছর, 21 বছর আমি বাড়িতে এই আইনের গাইডেন্সটা পেয়েছি। এবং সেই জন্য আমার আইনটাকে প্রসেস করতে, অ্যানালাইজ করতে, বুঝতে এবং রিপ্রোডিউস করতে কোর্টে অনেক সুবিধা হয়েছে। এই অ্যানালজিটা আমি যদি পলিটিক্সেও দিই, বাবা 2001-এ প্রথম কন্টেস্ট করে, আমার তখন 14 বছর বয়স। আমি তখন আসানসোলে এখনকার মতো অত ইজি ব্যাপারটা ছিল না যে একটা, এখন তো অ্যাপ আছে, অ্যাপে আমাদের মিটিংয়ের পারমিশন নিতে হয়, সেখান থেকে আমরা পারমিশন পেয়ে যাই, মানে ডাইরেক্ট কন্ট্যাক্ট খুব কম। তখন সকালবেলা সব ইলেকশন কমিশনের কাছে পারমিশনের চিঠি চেপে রাখতে হতো, সেগুলো আমি সকালে বসে করতাম এবং বিকেলবেলা বাবার সঙ্গে ডোর টু ডোর ক্যাম্পেনিং করতাম। এবং তখন থেকে আমি কিছু জিনিস শিখেছি যে হাউ টু ইন্টারাক্ট উইথ পিপল। একটা মানুষ একটা সমস্যা বললো, তাকে শু অফ না করে তার প্রবলেমটা একটা খাতায় লিখে রাখা এবং পরবর্তীকালে গিয়ে সেটাকে অ্যাড্রেস করা, এটা একটা পার্ট। প্রচার কিভাবে করতে হয়, কিভাবে প্রত্যেকটা ওয়ার্ড বা পঞ্চায়েতকে ভাগ করতে হয়, কিভাবে স্ট্র্যাটেজাইজ করতে হয় যাতে সব জায়গা কাভার করা যায়, এবং পরবর্তীকালে জেতার পরে এমএলএ ল্যাড ফান্ডটাকে কীভাবে ব্যালেন্সডভাবে সব জায়গাতে খরচা করা, এটা আমি 2001 থেকেই দেখেছি। 2006 হারটাও দেখেছি, যে হারটাকেও কীভাবে ডিগনিফাইড ওয়েতে নিয়ে তার পরবর্তীকালে এই 6 থেকে 9 যে একটা ইমেন্স এফার্ট, রিজওয়ানুর রহমানের কেস, তারপরে নন্দীগ্রাম, তারপরে সিঙ্গুর, এই কেসগুলোকে আমি চেম্বারে ডেভেলপ হতে দেখেছি, সরকার আসতে দেখেছি। 2009 ওনাকে এমপি হতে দেখেছি। আমি 2009 প্রচার করেছি, তখন সিপিএমের আমলে ওনার কনস্টিটুয়েন্সিতে মানে শ্রীরামপুরে প্রচার করেছি, হুগলিতে প্রচার করেছি, সৌগতদার ওখানে প্রচার করেছি, কারণ আমি 2005 থেকে ছাত্র রাজনীতির সঙ্গে যোগ ছিল। আচ্ছা। এবং বিভিন্ন জায়গায় বাবার এক্সপিরিয়েন্স তো আছেই, তাছাড়া আমার ছাত্রের যারা নেতা ছিলেন, দক্ষিণ কলকাতায় সঞ্জয় দে, ছাত্র পরিষদের সভাপতি ছিলেন বৈশানাথ চট্টোপাধ্যায় এবং অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, এদের সবার সঙ্গে ছাত্র রাজনীতির মধ্যে যে ইন্টারাকশনটা হয়েছে, তাতে কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি আমি। সুতরাং ওই যে প্যারাশুট তত্ত্বে যদি ফেরত আসি, সেটা হচ্ছে 2005 থেকে আমি যে রাজনীতিটা করেছি, সেই পুরোটার আউটকাম হচ্ছে এই আজকের উত্তরপাড়ার ক্যান্ডিডেচারটা। দল মনে করেছে যে একে মীনাক্ষীর এগেনস্টে পিট করা যাবে। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। মামাটি মানুষের সরকার, এই সরকার, সেখানে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় একটা প্রিভিলেজ ক্লাসের ছেলে, ফর্সা সুন্দর দেখতে, মূলত এসি গাড়িতে যাতায়াত করে,
সে মাটির গন্ধটাই বা কতটুকু চেনে, আর মানুষজনকেই বা কতটুকু চেনে? দেখো, 2005 থেকে যেহেতু আমি ছাত্র রাজনীতি করেছি, আমাকে তখন যিনি আমার ইমিডিয়েট লিডার ছিলেন, সঞ্জয় দে, উনি আমাকে একটা কথা বলেছিলেন যে রাজনীতি যদি করতে হয় তাহলে একটা জগের মধ্যে যে জল থাকে তার মতো হতে হবে, যে পাত্রে ঢালা হবে সেরকমভাবে না হলে রাজনীতি করা যাবে না। এবং আমাদের যে গভর্নমেন্ট আইন কলেজ, তো সেখানে সব জায়গার সব শ্রেণীর লোক সেখানে পড়তে আসতো, এবং সেখানে আমার সবার সঙ্গে সেই ইন্টারাকশনটা হয়েছে। এবং আমি সেখানে জেনারেল সেক্রেটারি ছিলাম, পরবর্তীকালে ইউনিয়নের সভাপতি ছিলাম, আমি তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের প্রেসিডেন্ট ছিলাম, এবং আমি 2011-এর আগে, সরকার আসার আগে যে কোর কমিটি ছিল দলের, তার কনিষ্ঠতম সদস্যও ছিলাম, যেখানে প্রত্যেক রবিবার করে আমাদের মিটিং হতো মমতা বন্দ্যোপাধ্যায় অফিসে। আচ্ছা। তো সুতরাং সেখান থেকে আমি সমাজের প্রত্যেকটা শ্রেণীকে রাজনৈতিক দিক থেকে দেখার একটা সুযোগ পেয়েছি। এবং আমার কাজের সূত্রে আমি যখন অ্যাডভোকেট হিসেবে যখন কোর্টে যাই, তখন আমার কাছে ধরুন কোনো লেবারের প্রবলেম নিয়েও কেউ আসে, কোনো ক্লার্ক, পিয়ন, লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক থেকে আরম্ভ করে আনএমপ্লয়েড কেউ আসতে পারে তার চাকরির জন্য, কন্ট্রাক্টর আসতে পারে তার টেন্ডারের জন্য মামলা করার জন্য, এবং আপ টু প্রিন্সিপাল সেক্রেটারিজ, চিফ সেক্রেটারিজ, ডিজি, এসপিস, আইপিএসএস, এই যে পুরো ক্রস সেকশন অফ দ্য সোসাইটি, এটা দেখার একটা সুযোগ হয়। সুতরাং এইটা হচ্ছে আসল প্রিভিলেজ, এই যে সমাজের প্রত্যেকটা স্তরকে দেখা, অল দি স্ট্রেটা অফ দ্য সোসাইটি, এইটাই হচ্ছে অ্যাকচুয়াল প্রিভিলেজ। সুতরাং সেখান থেকে আমি যে মাটির গন্ধটা পেয়েছি সেটা অ্যাবসলিউটলি আমার মধ্যে ইমবাইব হয়ে গেছে। সুতরাং সেটা প্রিভিলেজ ক্লাস হওয়া বা এসি গাড়িতে চড়া বা কিভাবে আমার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা হচ্ছে সেটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যে কাজ করতে চায় সে যে কোনো জায়গা থেকেই কাজ করতে পারে, তার সঙ্গে স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের কোনো সম্পর্ক নেই। বেশ, এই যে এবার একটু অন্যদিকে আসি, যে তৃণমূল সরকারের প্রতি প্রচুর দুর্নীতির অভিযোগ আছে। তার মধ্যে একটা, যেহেতু তুমি একেবারে মানে নতুন জেনারেশনের ছেলে এবং শিক্ষিত ছেলে, তাহলে তুমি শিক্ষা দুর্নীতিটাকে কিভাবে দেখছো? যে এই যে এত চাকরি বিক্রি করা হয়েছে, প্রচুর টাকা, এবং নয় ছয় হয়েছে, প্রচুর ছেলেপুলে চাকরি চলে গেছে, দিনের পর দিন তারা রাস্তায় বসে আন্দোলন করছে, এই শিক্ষা দুর্নীতির জন্য কি তোমার সরকার কিছুটা হলেও দায়ী নয়? প্রথম কথা হচ্ছে যে এটা আসলে দুর্নীতি কিনা, ক্রাইম কিনা, সেটা কিন্তু এখনো সিবিআই প্রমাণ করতে পারেনি। ওরা একটা বিশাল মোটা চার্জশিট জমা দিয়েছে, এখনো ট্রায়ালও করাতে পারেনি এবং কাউকে দোষী সাব্যস্ত করাতে পারেনি। সুপ্রিম কোর্ট বলেছে যে যেহেতু টেন্টেড আর আনটেন্টেড কে আলাদা করা যাবে না, সেহেতু পুরোটাকে আমরা বাতিল করলাম। এবং সেখানে কিছু টেন্টেড ছিল, অধিকাংশই কিন্তু আনটেন্টেড ছিল। তা সত্ত্বেও সেটার জন্য তাদের সবার চাকরিটা গেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উপরন্তু যেটা করেছেন, এই 26,000 চাকরি যাওয়া সত্ত্বেও উনি আরও 37,000 চাকরির ব্যবস্থা করেছেন, এবং সেই মামলাগুলোতেও আমি সরকারের হয়ে অ্যাপিয়ার করেছি, এবং আগামী হয়তো অগস্ট মাসের মধ্যে সেইটাও নিয়োগটা কমপ্লিট হয়ে যাবে, যেখানে আগের লোকেরাও পার্টিসিপেট করতে পারছে এবং নতুন লোকেরাও পার্টিসিপেট করতে পারছে। সুতরাং এই যে একটা অদৃশ্য একটা স্ট্র্যাটেজি কিছু রাজনৈতিক দলের, যে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিলেই সেটাকে আমরা আটকানোর জন্য কোর্টে যাব, চাকরি যদি দেওয়া হয়ে যায় তাহলে স্ক্যাম বলে কোর্টে যাব, যতক্ষণ আনএমপ্লয়মেন্টটা কোর্টের থ্রু দিয়ে জিইয়ে রাখা যাবে পশ্চিমবাংলায়, ততক্ষণ এখানে কিছু রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে, কারণ তাদের কাছে কোনো এজেন্ডা নেই। এই এজেন্ডাটাকে স্যাটিসফাই করার জন্য আজকে তারাই আবার প্রার্থী হয়েছেন, আমি নাম করছি না, তারাই আজকে প্রার্থী হয়েছেন, তারাই আজকে মানুষের কাছে ভোট তুমি চাইতে আমাকে একটা জিনিস বলো, তুমি বললে টেন্টেড এবং আনটেন্টেড, তার মানে তো টেন্টেড ক্যান্ডিডেটস ছিল, টেন্টেড ক্যান্ডিডেটস মানেই তো সেখানে একটা দুর্নীতি ছিল। সেটাই তো বলছি, দুর্নীতিটা তো প্রমাণ করতে হবে কাউকে, দুর্নীতিটা তো কোর্টে প্রমাণ করতে হবে। এই দুর্নীতিতে এখনো সিবিআই চার্জশিট দেওয়ার পরেও ট্রায়াল কমপ্লিট করে প্রমাণ করতে পারেননি। আমাদেরকে তো এটাও ভুলে গেলে চলবে না যে যেই জজ সাহেবের হাত দিয়ে এই অর্ডার হলো যে পার্থ চট্টোপাধ্যায়কে আজকেই 4:15-র মধ্যে নিজাম প্যালেসে গিয়ে হাজিরা দিতে হবে, সেই জজ সাহেবই তো পরে গিয়ে বিজেপির এমপি হয়েছেন। সেটাও তো আমি ভুলে যেতে পারবো না, সেটা তো মানুষ ভুলে যেতে পারবে না। যার আমার এই প্রশ্নটা করতে হবে না যে সিঙ্গেল বেঞ্চে যখন এই শিক্ষা দুর্নীতি নিয়ে বারবার অর্ডারগুলো হচ্ছিল একটার পর একটা, তখন জজ সাহেব কে ছিলেন? আজকে সেই জজ সাহেবের অস্তিত্ব কী? সে তো বিজেপির এমপি, সেটা মানুষ ভুলে যাবে, শুধু ওই পার্টটা দেখবে আর অন্য পার্টটা দেখবে না। কিন্তু যে ছেলেরা ধরো রাস্তায় বসেছিল, এখনো রাস্তায় বসে আছে, একের পর এক আন্দোলন করে যাচ্ছে, তাদের ভোট কি আদৌ এবছর আর তৃণমূল কংগ্রেস পেতে পারবে? দেখুন, আনএমপ্লয়মেন্ট একটা পার্ট,
এবং তাছাড়া যে সোশ্যাল সিকিউরিটিটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিচ্ছে সেটা অ্যানাদার পার্ট। সুতরাং একজন ইন্ডিভিজুয়াল ভোট দেবে কি দেবে না সেটা আমি কমেন্ট করতে পারবো না, কিন্তু তার তো একটা ফ্যামিলি আছে, তার ফ্যামিলিতে অন্য সোশ্যাল সিকিউরিটির যে স্কিমগুলো আছে তার মধ্যে কিছু বেনিফিট আছে, এবং প্লাস তারা তো আবার যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে তাতে ওরা অ্যাপ্লাই করতে পারছে, তাদের এজ বারও সরিয়ে দেওয়া হয়েছে এবং বাকি যা যা বেনিফিট দেওয়া সেগুলো দেওয়া হয়েছে, তো সেগুলো সুপ্রিম কোর্টও কিছুটা দিয়ে দিয়েছে। সুতরাং আমার মনে হয় যে এমন ব্যাপারটা হবে না যে পুরো ভোটটা ট্রান্সলেট হবে না তৃণমূলের ফেভারে। আমার যেটা খুব অদ্ভুত লেগেছে, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ ধরো ধান উৎপাদনে, পাট উৎপাদনে ইত্যাদিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় ছিল, ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানেও ছিল বিভিন্ন ফসল উৎপাদনের ক্ষেত্রে। সেই পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে এখন একের পর এক কৃষক আত্মহত্যা করছে কীটনাশক খেয়ে। এটা কি কোথাও গিয়ে তোমাদের সরকারের ব্যর্থতা নয়? বলা হচ্ছে যে কিষাণ মান্ডি যেগুলো ছিল সেগুলো আর প্রপারলি ওয়ার্কই করছে না, অনেকগুলো বন্ধ হয়ে গেছে, আলু চাষিরা আলু তুলতে পারছে না, খেতে আলু পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে দাম পাচ্ছে না বলে, দালাল চক্র আবার সক্রিয় হয়ে উঠেছে, ফোরে রাজ আবার সক্রিয় হয়ে উঠেছে। তাহলে কি কৃষকদের উন্নয়নের ক্ষেত্রে এই সরকার ব্যর্থ? দেখুন, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অ্যাগ্রিকালচারাল সেক্টরে 30,000 কোটি টাকা ব্যয় করা হবে অ্যাগ্রিকালচারাল সেক্টরটাকে আরও ডেভেলপ করার জন্য। এবং তুমি দেখবে যে এই সরকারের কৃষক বন্ধু বলে যে স্কিম আছে, এবং যারা দোফসলা কৃষক তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বছরের 2টো ট্রাঞ্চে কৃষক ভাতা দেওয়া হচ্ছে, যাতে এই যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা থেকে ওরা পরবর্তীকালে ফসলটাকে গ্রো করে ফসলটাকে তুলতে পারে। এটাকে আবার বিরোধীরা বলবে না এটা একটা ভাতা কালচার, কিন্তু এই যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের যে শখটা, এটা যে কিছুটা কমিয়ে দিচ্ছে আমাদের সরকার, এই জায়গাটা থেকে কিন্তু অনেকটা সুবিধা হবে এই চাষটা করতে। এবং যে 30,000 কোটি টাকা ব্যয় হবে অ্যাগ্রিকালচার সেক্টরে, তাতেও কিন্তু আমার মনে হয় অ্যাগ্রিকালচার সেক্টরটা অনেক বেটার হবে। ইন্ডিভিজুয়াল লেভেলে যদি কোথাও দালাল চক্র থেকে থাকে, হ্যাঁ সেটাকে কড়া হাতে নিশ্চয়ই ডিল করা উচিত। এবং আমি কোনো লার্জ স্কেল কৃষক আত্মহত্যা করছে আমাদের এখানে চাষের মতো অ্যাটমসফিয়ার নেই বলে এই তত্ত্বটাকে আমি ঠিক মানে হ্যাঁ বুঝতে পারছি না, কিন্তু কীটনাশক খেয়ে কৃষক তো আত্মহত্যা করেছে, কারণ সত্যি সত্যি দেখতে গেলে সারের দাম, কীটনাশকের দাম দিনের পর দিন এমন এক্সপোনেনশিয়ালি বেড়ে যাচ্ছে, কৃষক পেরে উঠছে না। আর হোয়াট অ্যাবাউট আলু চাষ? আলু চাষিরা আলু রাখার হিমঘর পাচ্ছে না। যা হিমঘর তৈরি হয়েছিল সিপিএম আমলে তৈরি হয়েছিল, বাম আমলে তৈরি হয়েছিল, নতুন হিমঘর তৈরি হয়নি। হিমঘর যথেষ্ট আছে, সেটা ব্যাপার নয়, এবং সেখানে চাষিরা আলু রাখেও, তাতেও কোনো ইয়ে নেই, কিন্তু অ্যাজ ফার অ্যাজ সার এটসেট্রা এইগুলোর যে দাম আছে সেগুলোর জন্য সরকার যেখানে যথেষ্ট সাবসিডি দেওয়ার চেষ্টা করে, এবং যাতে যতটা শকটাকে অ্যাবজর্ব করা যায় আমাদের সরকার কিন্তু সেই সবকটা সেক্টরেই কিছু না কিছু করার চেষ্টা করেছে। আচ্ছা, তোমার অ্যাসেম্বলিতে ফিরে আসি। তোমার যে সিটে তুমি দাঁড়িয়েছো উত্তরপাড়া এই মুহূর্তে হটবেড। উত্তরপাড়ার মানে বলতে দ্বিধা নেই, সিপিআইএম এর সবচেয়ে প্রমিসিং মুখ মীনাক্ষী মুখার্জি তোমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একেবারে রাস্তা থেকে উঠে আসা একজন, মানে গ্রাসরুট থেকে উঠে আসা একজন লড়াকু নেত্রী, এবং তার বেশ পপুলারিটিও আছে, প্রচুর আন্দোলন করেছেন। কতটা কঠিন তার সঙ্গে কমব্যাট করা? আমি এই মুহূর্তে আমার লড়াইটা হচ্ছে যে আগের বিধায়ক যত ভোটে এখানে জিতেছিলেন তার থেকে বেশি ভোটে আমাকে জিততে হবে। এবং আমি প্রথম থেকেই যেটা বুঝেছি যে রাজনৈতিক ক্যালকুলেশনটা এখানে সিপিএমও জানে যে তাদের লড়াইটা হচ্ছে পার্সেন্টেজ বাড়ানোর লড়াই, যে আমরা আগের নির্বাচনে এত পার্সেন্ট ভোট পেয়েছিলাম এবং আমাদেরকে এই নির্বাচনে এত পার্সেন্ট ভোট পেতে হবে। এবং উত্তরপাড়া সিটে লড়াইটা হচ্ছে কে 2 হবে কে 3 হবে, বিজেপি 2 না সিপিএম 2, বিজেপি 3 না সিপিএম 3। এবং তৃণমূলের লড়াইটা এখানে হচ্ছে যে আগের বিধায়ক যে ভোটটা পেয়েছিলেন তার থেকে আমাদের ভোটটা বাড়াতে হবে। আগের বিধায়ক 46.96% ভোট পেয়েছিলেন সম্ভবত, কাঞ্চন মল্লিক 93,378 ভোট পেয়েছিলেন। 93,000, হ্যাঁ। প্রবীর ঘোষাল 57,889, মানে 28.96%, এবং রজত বন্দ্যোপাধ্যায় 42,718, অর্থাৎ 21.37%। ঠিক আছে, বুঝতে পারলাম। এইবারে কিন্তু এর থেকে আমাকে 15,000 ভোট বাড়াতে হবে।
এর থেকে 15,000 ভোট বাড়াতে হবে। কোথা থেকে ভোট আমার বাড়াবে? 15,000 ভোট বাড়াতে হবে। একদিকে এসআইআর এ ভোটে প্রচুর নাম কাটা যাচ্ছে, অন্যদিকে তোমার এগেনস্টে 3 জন ক্যান্ডিডেটই, মানে তোমরা যে 3 জন, 3 জনই যথেষ্ট হেভিওয়েট। কারণ আমরা 3 জন, একটা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাকেও তো আমাকে লড়তে হচ্ছে। আমার বিরুদ্ধে 3টে পার্টি, একটা হচ্ছে সিপিআইএম, একটা হচ্ছে বিজেপি, একটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। 3টেকেই লড়তে হবে। কিন্তু আমি যে রেসপন্সটা দেখেছি রাস্তায় নেমে, আমি তো যেদিন থেকে আমার নাম ডিক্লেয়ার করেছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিন থেকে আমি তার পরের দিন থেকে রাস্তায় নেমেছি এবং উত্তরপাড়ায় আমার ভোটের প্রচার করতে নেমেছি। এর আগে তো অন্যদের ভোটের প্রচার এখানে আমি করেইছি 7বার। তো আমি যে মানুষের রেসপন্স দেখছি, মানুষের ঘর থেকে বেরিয়ে আসা, মানুষের দরজায় অধীর আগ্রহে অপেক্ষা করা, পাড়ায় ভিড়, এটা শুনে যে তৃণমূলের প্রার্থী আসছে, আলিঙ্গন করা, কংগ্র্যাচুলেট করা, আগাম শুভেচ্ছা দেওয়া, এই যে আর কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস আমি দেখছি, এটা আগের বারের থেকে অনেক বেশি আমরা ভোট পাবো। না, সে তো মীনাক্ষীর প্রচারেরও আমরা প্রচুর ভিডিওস দেখছি যেখানে মানুষজন দুহাত তুলে তাকে আশীর্বাদ করছে। উনি ওনার মতো করে প্রচার করছেন, আমি আমার মতো করে প্রচার করছি। আপনি তো বললেনই 29,000 ভোট আগের বার পেয়েছিলেন, সুতরাং আমরা কি ওনার ভিডিওতে টোটাল 30,000 এখনো দেখে ফেলেছি? নতুন আরেকজন ক্যান্ডিডেট বিজেপির, দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কমান্ডো ছিলেন, ব্ল্যাক ক্যাটেও বোধহয় কিছুদিন ছিলেন, একদম 100% দেশভক্ত হিসেবে পরিচিত। তাকে বিজেপি প্রার্থী করলো তোমার কেন্দ্রে। কতটা কঠিন হয়ে গেল লড়াইটা? তো প্রাক্তন এনএসজিটা অবধি তুমি দেখলে, তার প্রাক্তনে উনি কী ছিলেন সেটা দেখলে না। প্রাক্তন এনএসজি হওয়ার আগে তো উনি কল্যাণীতে B1 বা B7-এ উনি থাকতেন এবং কল্যাণী ইউনিভার্সিটিতে উনি এসএফআই করতেন। তারপরে উনি ডিআইএফআই করেছেন এবং বহুদিন অবধি বিজেপি বিরোধী পোস্ট ওনার সোশ্যাল মিডিয়াতে উনি দিতে থেকেছেন এবং সেটা একদিন আমাদের স্পোক্স পারসন কুণাল ঘোষ সেটা একদিন দিয়েওছেন, বলেওছেন এবং উনি হঠাৎ করে এখন টার্নকোট হয়ে উনি হয়ে গেছেন বিজেপি। সুতরাং উত্তরপাড়া কেন্দ্রে তাহলে হলো হচ্ছে দুটো সিপিএম ক্যান্ডিডেট, একটা সিপিএমের মোড়কে, একটা বিজেপির মোড়কে, আর একটা হচ্ছে ইসিআই বিজেপির মোড়কে। তো এই হচ্ছে আমাদের উত্তরপাড়ার ইকুয়েশন। আমি হচ্ছি ঘরের ছেলে তৃণমূলের মোড়কে। তো ওনাকে নিয়ে আমি কি বলবো? উনি তো সিপিএম এর কথাই বিজেপির মঞ্চ থেকে বলবেন। সিপিএম এর কথা বিজেপির মঞ্চ থেকে কি করে বলবেন? দুটো সম্পূর্ণ পোলস পার্ট, দুটো পার্টি। এটা অ্যাবসলিউটলি অ্যালায়েড পার্টি, আর এই অ্যালায়েন্সের জন্যই এবং সিপিএম এর প্রার্থীকে অ্যাডভান্টেজ করিয়ে দেওয়ার জন্যই অন্য সিটে ক্যান্ডিডেট ডিক্লেয়ার করা সত্ত্বেও উত্তরপাড়া সিটে বিজেপি এই ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেনি, বিকজ দেয়ার ইজ আ আন্ডার টেবল ডিলিং বিটুইন সিপিএম অ্যান্ড বিজেপি। সিপিএম এবং বিজেপির আন্ডার টেবিল ডিলিং? একদম, এটা একটা অ্যালায়েন্স, সিপিএম এবং বিজেপি অ্যালায়েন্স অ্যাগেন্স্ট দ্য টিএমসি গভর্নমেন্ট। আপনি যদি দেখেন ওনাদের তুমি যদি দেখো ওদের বিভিন্ন প্রচার, ওদের বিভিন্ন প্রচারে কেউ বলবে যে বিজেপিকে ভোট দিয়ে লাভ নেই, সব ভোটটা সিপিএমে দিয়ে দিন। কেউ বলবে যে সিপিএমকে ভোট দিয়ে লাভ নেই, পুরো ভোটটা বিজেপিকে দিয়ে দিন। মানে ভোট শেয়ারটা সেম। এবার কখনো এই গ্লাসের জল ওই গ্লাসে যাচ্ছে, কখনো এই গ্লাসের জল এই গ্লাসে আসছে। এবার যদি রজত বন্দ্যোপাধ্যায় যদি অ্যাপিলিং ক্যান্ডিডেট না হয়ে থাকে, তাহলে এই গ্লাসের জলটা ওই গ্লাসে ফেরত চলে যাবে, যেই গ্লাসের জলটা আগেরবার প্রবীরদা পেয়েছিল। আবার যদি বিজেপি ক্যান্ডিডেটকে এখানকার লোকের বেটার পছন্দ হয়, তাহলে ওই গ্লাসের জল ওই গ্লাসেই থাকবে। না, কিন্তু এটাতে তো মোটামুটিভাবে যেটা বোঝা যাচ্ছে ফাইনালি তোমার সুবিধেই হবে, মানে দুজনই মোটামুটি ভালো ক্যান্ডিডেট। মীনাক্ষী অবশ্যই রাজনীতির ক্ষেত্রে, আন্দোলনের ক্ষেত্রে দীপাঞ্জন দার চেয়ে বেশি এক্সপিরিয়েন্সড। ফলে যদি মীনাক্ষীকে বেটার ক্যান্ডিডেট ধরে নিই, তাহলে তো মীনাক্ষী বিজেপির ভোট কাটবে। আবার দীপাঞ্জন দা যদি বিজেপির যে সমস্ত প্লাস পয়েন্টস আছে সেগুলো থেকে ভোট কাটতে আরম্ভ করে, তাহলে সিপিএম এর ভোট কেটে যাবে, মাঝখান থেকে শীর্ষান্ন জিতে বেরিয়ে চলে যাবে। Therefore the theory is proved যে আমার বেশি মার্জিন হবে। ভেরি ওয়েল সেড, ভেরি ওয়েল সেড। আচ্ছা, এইবার যেটা জানা দরকার সেটা হচ্ছে যে এই উত্তরপাড়ার একটা খুব রিচ হেরিটেজ আছে। হ্যাঁ, এবার সেই রিচ হেরিটেজের ক্ষেত্রে এই মুহূর্তে এই বিষয়ে কোনো দ্বিধা নেই যে তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী, প্রচুর নেতাও নির্মাণ ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। কেউ কেউ ইনভেস্টমেন্ট করেন, কেউ কেউ সরাসরিভাবে জড়িত, সিন্ডিকেটস আছে। উল্টো দিকে তুমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো যে জায়গাটার একটা খুব রিচ হেরিটেজ আছে। সেই হেরিটেজকে রক্ষা করার ক্ষেত্রে তোমার কি কোনো ভূমিকা থাকবে নাকি? এই যে দ্রুত আরবানাইজেশন হয়ে যাচ্ছে উত্তরপাড়া খুব দ্রুত পাল্টাচ্ছে, আমরা দেখছি যে একটা ইতিহাসের গন্ধ ছিল, ড্যানিশ কলোনির গন্ধ ছিল, সেই ফ্লেভারটা আস্তে আস্তে যেন উত্তরপাড়া হারিয়ে কংক্রিটের জঙ্গল হয়ে যাচ্ছে।
এটা নিয়ে তোমার কোনো ভাবনা আছে? হ্যাঁ, ভাবনাটায় যাওয়ার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা কথা ঠিক যে উত্তরপাড়াতে একটা খুব রিচ কালচারাল হেরিটেজ আছে এবং আমি যখন রাস্তায় হাঁটছি মানে আমার খুব মানে ভালো লাগে, একটা ভালো অনুভূতি হয়। আমি হাঁটতে হাঁটতে না কেউ আমাকে বলে এই যে এখানে মাস্টার মশাই থাকেন, ওখানে কলেজের প্রফেসর থাকেন, এখানে এই বাড়িটায় নাট্যকর্মী থাকেন, এখানে অমুক সাহিত্য পরিষদের সভাপতি এই থাকেন। মুহূর্তে কলকাতায় বাঙালি সংস্কৃতির যতটা চর্চা তার চেয়ে অনেক বেশি উত্তরপাড়া, শ্রীরামপুর এইসব সত্যিই চত্বরে তাই, আছে। সত্যিই তাই। কিন্তু বাড়ি পাল্টালে কি মানুষের সংস্কৃতি পাল্টে যায়? এই প্রশ্নটা তো ভাবতে হবে। যে, যে একটা বড় বাড়িতে থাকে সে যদি কালকে ফ্ল্যাটে থাকে, তার কি সাংস্কৃতিক চেতনাটা নষ্ট হয়ে যায়? বোধহয় হয় না। সুতরাং আরবানাইজেশন একটা পার্ট। এখানে দুরকমভাবে জিনিসটাকে ভাবতে হবে। একটা হচ্ছে যে, যে স্লামে থাকে সে কি সারা জীবন স্লামেই থেকে যাবে? তার কি একটু আমরা আরবানাইজেশন করব না? এটা একটা যেমন পার্ট, এটাও একটা পার্ট যে অনেকে অনেক বড় বড় বাড়িতে থাকেন, সেখানে সেটা মেনটেন করার লোক নেই, সেখানে এনাফ পরিচারক নেই, সেখানে তার পক্ষেও সেই বাড়িটাকে মেনটেনই করতে হবে একটা সংস্কৃতিকে মেনটেন করার জন্য, তাকে হয়তো মানে না চেয়েও জিনিসটা বাড়িটাকে প্রমোটিংয়ের জন্য দিতে হচ্ছে। সেই জিনিসটাও তো আমাদেরকে ভাবতে হবে। কিন্তু এটাও ঠিক এবং এখানকার যারা সিভিক অথরিটিজ আছে, মিউনিসিপ্যালিটি আছে এবং গভর্নমেন্টও এখানকার কিন্তু অনেক পুরনো বাড়িতে এখানে লাইব্রেরি আছে, পুরনো বাড়িকে কিন্তু সংরক্ষণও করা হয়েছে। সেটা শ্রীরামপুরেও আছে আর সেটা উত্তরপাড়াতেও আছে। হেরিটেজ বিল্ডিংস এর ক্ষেত্রে তুমি কতটা সচেতন হেরিটেজ বিল্ডিং সংরক্ষণ করার প্রচণ্ড, ক্ষেত্রে? কারণটা হচ্ছে আমি তো সরকারের মামলা করি এবং অনেক কর্পোরেশনেরও মামলা করি। আমি বিধাননগর কর্পোরেশনের মামলা করি, অনেক মিউনিসিপ্যালিটির মামলা করি এবং আমি বিভিন্ন সময়ে উত্তরপাড়া মিউনিসিপ্যালিটিরও মামলা করেছি। কিন্তু সেই জন্য আইন এটাকে হেরিটেজ বিল্ডিংগুলোকে সংরক্ষণ করতে বলে, কিন্তু ন্যায্য কারণে। এখানে একদিন মাইকেল মধুসূদন এসে বসেছিলেন, একটা কবিতা লিখেছিলেন, তার মানে ওটা হেরিটেজ হয়ে গেল না। হেরিটেজ হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে এবং যারা সেই ক্রাইটেরিয়াটা মিট করে সেই বাড়িটাকে সত্যিই মেনটেন করা উচিত। নয় কোনো মানুষের জন্য, নয় কোনো পার্টিকুলার আর্কিটেকচারের জন্য। যেমন আমাদের ওখানে কলকাতায় অনেক গ্রিক আর্কিটেকচার আছে, এগুলোর জন্য। যেটা ন্যায্য কারণ আছে সেটা নিশ্চয়ই হেরিটেজ বিল্ডিং হিসেবে সেটা সংরক্ষণ করা উচিত। জিটির যে দুটো মেজর সমস্যা আছে, একটা মেজর সমস্যা হচ্ছে জল জমার সমস্যা, দ্বিতীয় সমস্যা হচ্ছে প্রবল যানজট। এই দুটোর কোনো সমাধান হতে পারে কি? দেখো, যানজটটা জিটি রোড এক্সপ্যান্ড করার উপায় খুব একটা নেই। হ্যাঁ, আর এটা অনেক পুরনো রাস্তা। এটা মেনলি কিন্তু কনজেশনটা হয় হচ্ছে এই উত্তরপাড়ার এই ফার্স্ট একটু স্ট্রিপটাতে। হ্যাঁ, তারপরে মানে খেয়াঘাটের পাড়টাতে একটুখানি যানজটটা হয়। তারপরে কিন্তু অনেকটা এলাকাই আছে যেটা সোজা বা আপ টু চাঁপদানি, শেওড়াফুলি আরামসে বেরিয়ে যাওয়া যেতে পারে। তো সুতরাং বিস্তার করার অপশন খুবই কম। আর জল জমার যেটা ইস্যু হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখানে ড্রেনেজের জলটা মিউনিসিপ্যালিটি নিয়ে গিয়ে গঙ্গায় ফেলতে পারবে না, কারণ গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার আছে। সুতরাং এখানে যেটা করতে হবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে এখানে একটা প্রপার সিভারেজ প্লান্ট এবং একটা মানে সিভারেজ ট্রিটমেন্ট প্লান্ট করা দরকার। কারণ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়েও একটা সমস্যা আছে হ্যাঁ, এখানে। সেটাইতে আমি অ্যাড্রেস করছি যে একটা পার্মানেন্ট সলিউশন করতে হবে। এই অল্প অল্প টাকা দিয়ে একটা পার্টিকুলার পাড়ার ড্রেন ক্লিয়ারিং এর একটা প্রবলেম নয়। এখানে একটা পার্মানেন্ট সলিউশন করতে হবে এবং সেটাকে সরকারের সঙ্গে পার্সু করতে হবে এবং দুটো কারণেই। একটা হচ্ছে যে যদি আমি এখানে বিধায়ক হই, যেটা আমি 100% আমি বিলিভ করি যে আমি হতে পারি, এবং তাছাড়াও সরকারি আইনজীবী হিসেবে আমি আশা করছি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে আমি 5 বছরের একটা সলিউশন করার চেষ্টা করব, যে পার্মানেন্ট সলিউশন যাতে শুধু 5 বছরের জন্য নয়, 15-20 বছরের জন্য এখানকার লোক একটা এই সমস্যা থেকে একটা সমাধান পান। সেটা হচ্ছে সিওয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট, যার বড় ক্যাপাসিটি, যাতে, কারণ আমাদের এখানে 3টে পঞ্চায়েতও আছে, 2টো মিউনিসিপ্যালিটি আছে, কানাইপুর পঞ্চায়েত আছে, নবগ্রাম পঞ্চায়েত আছে এবং সবারই এই প্রবলেমটা আছে। মাঝামাঝি জায়গায় এই সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টটা করে এটাকে যদি একটুখানি বেটার করা যায় সেটা আমি নিশ্চয়ই চেষ্টা করব। না, এটা এরম প্রতিশ্রুতি নয় তো যেটা প্রত্যেক নেতাই দেন, তারপর ভোটের আগে দেন, ভোটের পরে আর মনে থাকে না? না, আমার ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট এই কারণে, কারণ আমি যেটা বললাম, আমি এই কেন্দ্রে অ্যাটলিস্ট এই কেন্দ্রে আমি 7 বার প্রচার করেছি। 4টে পার্লামেন্টারি ইলেকশন, 3টে বিধানসভা ইলেকশন, অনুপ ঘোষালের সময়ও করেছি, প্রবীর ঘোষালের সময়ও করেছি, কাঞ্চন মল্লিকের সময় তো করেইছি এবং বাবার 4টে পার্লামেন্টারি ইলেকশনে করেছি। এবং আমি এখানে যে প্রচার করেছি বা মানুষের সঙ্গে মিশেছি বা কথা বলেছি, সেগুলো কিছু না চেয়ে বা কিছু না পেয়েই করেছি। আমার কোনোদিনই এই উচ্চাকাঙ্ক্ষা কখনো ছিল না যে আমাকে কিছু পেতে হবে বলে মানুষকে সার্ভিস দিতে হবে। আর আই থিঙ্ক এটা আমার ওই ছাত্র রাজনীতি করার জন্য এই
ক্যারেক্টার ডেভেলপমেন্টটা হয়েছে। আমি সার্ভিস দিতে হয় মানে দিতে হবে। এবং এখানকার বিধায়ক না হয়েও তুমি বললে অবাক হবে, অনেক সমস্যাই আমাকে বলা হয় এবং সেগুলো আমি সমস্যা সমাধান করি। আর শুধু এই দুটো মিউনিসিপ্যালিটি বলে নয়, পশ্চিমবাংলা অন্য মিউনিসিপ্যালিটিরও আছে যাদের আমি মামলা করি বা যে কোনো কারণে মামলার বাইরেও তাদের কিছু সমস্যা থাকে, এবং সেটা নিয়ে আমি দরকার হলে আমি সরকারের সঙ্গে কথা বলি সেটা নিয়ে। মানুষের কাজ করার জন্য যে কিছু হতে হবে এটার কোনো মানে নেই। এবং যেহেতু আমি সেটা বলছি সেহেতু এটা মিথ্যা প্রতিশ্রুতি, বা আমি মানুষের সমস্যাটা দেখেছি এবং সেটা সমাধান করতে হবে। সেটা বিধায়ক হয়েও করতে হবে, না হয়েও করতে হবে। এটা যদি আমার পাশের মিউনিসিপ্যালিটি থেকে, যদি ডানকুনি মিউনিসিপ্যালিটিতে একটা প্রবলেম বলে, আমি কি বলবো না আমি আপনার বিধায়ক নিয়ে আমি কাজ করবো না? মানুষের প্রবলেমটা জানলে সেটাকে অ্যাড্রেস করতে হবে। আমি এই মাইন্ডসেটের লোক। পোলারাইজেশন কতটা ম্যাটার করছে এখানে? মানে রিলিজিয়াস পোলারাইজেশন আমার এই হিন্দু মুসলিম সমস্যা, হিন্দু মুসলিমের সমস্যা এই সিটে নেই, আমাদের সিটে নেই। মানে তুমি কি ঈদের দিন ফেস পরে ইফতার করতে যাওনি? কি ম্যাটার করে আমি কি টুপি পরলাম? এগুলো তো ম্যাটার করে তাদের জন্য যাদের আর কোনো ইস্যু নেই। আমি বিরোধী দলের যে মানে দ্য সোর্স অফ ইয়োর ইনফরমেশন, বিরোধী দলের যে আলোচনা, সেখানে আমি এটুকুই বলতে পারি যে আমাকে কমব্যাট করলে, রাজনৈতিকভাবে কমব্যাট করলেই ভালো। আমি কি পড়ছি কি খাচ্ছি সেটা দিয়ে কমব্যাট না করলেই বেটার হয়। এবং আমি কেন সেদিনকে ফেস টুপি পড়েছিলাম সেটা আমার লাইভ যারা যারা সেই দিনকে দেখেছে, দ্যাট পার্টিকুলার মোমেন্ট যখন আমি পড়েছিলাম সেটা লাইভে আছে, এবং সেই দিনকার লাইভটা দেখলেই বোঝা যাবে সেটা। আমি একটা সেদিনকে সারা সকালে বৃষ্টি পড়ছিল, মাথায় আমি একটা রুমাল বেঁধেছিলাম, এবং আমি যখন 1 নম্বর ওয়ার্ডে যখন ঈদগাহটা ভাঙে, যখন নামাজ পড়ে সবাই বেরোচ্ছিল, আমাদের উত্তরপাড়া টাউনের মাইনরিটি প্রেসিডেন্ট হাবিবদা ওখানে নামাজ পড়ছিলেন, এবং আমি যখন সবাইকে ঈদ মোবারক করতে করতে ভেতরে ঢুকছিলাম, ওই লাইভেই পরিষ্কার তুমি দেখতে পাবে যে ওর পকেটে একটা টুপি ছিল, ও আমার রুমালটা খুলে আমাকে ওটা পরিয়ে দিয়েছিল, বা আমার হাতে দিয়েছিল, আমি পড়েছিলাম। ওইটুকুই, এখানে কোনো ভিজুয়ালসের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো সুতরাং আমি কি পড়লাম না পড়লাম এটা অ্যাবসলিউটলি ইমেটেরিয়াল। আমি কি জিন্স পরে মন্দিরে যেতে পারি না? তাতে কি আমার কি ভক্তি কমে যাবে তার জন্য? সুতরাং পোশাক আশাক এখানে ফ্যাক্টর নয়, কিন্তু আমাদের সিটে পোলারাইজেশনের ব্যাপার নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পশ্চিমবাংলায় বিজেপি যে কালচারটা এনেছে সেটা হচ্ছে যে মানে এত সাম্প্রদায়িক ব্যাপারটাকে করে দিয়েছে, এটা কিন্তু লং লাস্টিং কোনোদিনই হতে পারে না। ওরা যেটা ভাবছে যে আমি পুরোটাকে হিন্দু মুসলিমে ভাগ করে দিয়ে আমি সিটগুলো জিতে যাব, সেটা সম্ভব ওদের পক্ষে নয়। আবার আই গো ব্যাক টু এই যে সোশ্যাল সেক্টরে যে বিভিন্ন স্কিম, শুধু যদি হিন্দু মুসলিমে ভাগ করা হয়, লক্ষ্মীর ভাণ্ডার কি হিন্দু মুসলিম দেখে দেওয়া হচ্ছে? কন্যাশ্রী কি হিন্দু মুসলিম দেখে দেওয়া হচ্ছে? যুবশ্রী কি হিন্দু মুসলিম দেখে দেওয়া হচ্ছে? সুতরাং যে বেনিফিটেড গভর্নমেন্টের স্কিমে, সে কিন্তু গভর্নমেন্টে মানে তৃণমূলের ফেভারে ভোট দেবেই, কিচ্ছু করার নেই। তো আমি চাটুর্যে তুমি বাড়ুজ্যে, তোমার কি পুজো আর্চার অভ্যেস আছে? আমি তো বাঁকুড়ার ছেলে, আমাদের 100 বছরের কালী পুজো, এবছর 100 বছর কমপ্লিট হলো, কিন্তু দৈনন্দিন পুজো যেটা, সেটা আমি করে আমার হয়ে ওঠা হয় না। তুমি কি গোমাংস খাও? না, আজ অব্দি খাইনি। মানে অন্য ধর্মাবলম্বী মানুষদের গোমাংস খাওয়া নিয়ে তোমার মতামত কি? খেতেই পারে, আমার সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কে কি খাচ্ছে না খাচ্ছে আমি সেটাতে জাজ করি না, কিন্তু আমি খাই না, সেটা আমার পার্সোনাল প্রেফারেন্স। আজকের যুগে কি আমি পইতে পড়ি, এবং আমি এইটাই আমার পরের প্রশ্ন ছিল, পইতে পড়ো? আমি পইতে পড়ি, সন্ধ্যান্নিক হয়তো করি না, কিন্তু আমি পইতে পড়ি, এবং পুজোতে যখন বসি তখন আমি আর্নিক করেই পুজোতে বসি। না, কিন্তু এই আজকের যে পরিস্থিতি, সেখানে কি এই লিবারাল আউটসেটার আছে এবারের ইলেকশনে? যে তুমি যে মানুষ যে কথাগুলো বললে, 1 নম্বর তুমি বললে ফেজ টুপি পড়া তোমার একটা স্পেসিফিক রিজন ছিল, সেটা তুমি কোনো একটা থিয়েট্রিক্স বা অপটিক্সের জন্য পড়োনি। তুমি বললে তুমি গোমাংস খাও না, তুমি পইতে পড়ো, অর্থাৎ তোমার হিন্দু আইডেন্টিটি আছে, হ্যাঁ, কিন্তু কোথাও গিয়ে তুমি লিবারাল একজন হিন্দু। আজকের যুগে কি সেই লিবারাল হিন্দু থাকার পরিসর পশ্চিমবঙ্গে আদৌ আছে রাজনৈতিকভাবে? আছে, এবং এখানকার মানুষ সেটা রাখতে চায় বলেই বিজেপি পেনিট্রেট করতে পারেনি, এবং এরপরে আর পারবেও না। এটা বিজেপির শেষ ইলেকশন। কারণটা হচ্ছে যে এইবারে যে রিজেকশনটা বিজেপি খাবে, সেই রিজেকশনের পরে ঘুরে দাঁড়ানোর আর কোনো জায়গা নেই বিজেপির কাছে। ওরা লিডার অফ অপোজিশন করতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। 30টা বিধায়ক পাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে ওদের জন্য। কি বলছো? সবাই বলছে 100-র কাছাকাছি সিট পাবে বিজেপি। এখনো তো অমিত শাহ বলেননি। অমিত শাহ আগেরবার 220 বলেছিলেন, 1/3 হয়ে গেছিল। অমিত শাহ মুখ খুললেই আবার কমে যাবে। সে তো ওদের জুমলার একটা আছে। হ্যাঁ, জুমলা পার্টি। কিন্তু তা সত্ত্বেও মানে শতখানেক সিট পাওয়ার কিন্তু সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে। আমি উড়িয়ে দিচ্ছি। আমি যতটুকু রাজনীতি বুঝি, আমি যতটুকু রেসপন্স দেখেছি, মানুষের যে ঢল দেখছি,
মানুষ যেভাবে দুহাত তুলে আশীর্বাদ করছে, দেখো দেখো মানুষের ঢল খুব ডাইসি কিন্তু। একটা দূর একটা মাঠের ওপারে একজন দাঁড়িয়ে আছেন, আমি এখানে একটা প্রার্থী যাচ্ছি, তার কিছু যায়ও আসে না আমি দেখলাম কে না দেখলাম, তার ওখান থেকে হাত নাড়িয়ে এটা আমাকে আশ্বাস দেওয়ার কোনো কারণ নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় জিতছে। কি দরকার আছে তার? কিন্তু সে তো করছে সেটা। সেই রেসপন্সটা একটা পাড়াতে, একটা নুক্কাড়ে, একটা চৌরাস্তার মুখে এত মানুষের কি কিসের দরকার আছে? এটা বলতে আসার জন্য যে দিদি আসবে, দিদি আসবে। দিদির প্রতি যে ভালোবাসা, এটা অপরিসীম। পশ্চিমবাংলায় এটা অপরিসীম, এটা আনথিঙ্কেবল। অন্য কোনো স্টেটে আছে কিনা আমি এটা ডাউট করব। মানুষের ঢল দিয়ে কিন্তু খুব একটা ভোটকে প্রেডিক্ট করা যায় না, কারণ সিপিএম এর ব্রিগেডেও প্রচুর মানুষকে দেখা গিয়েছিল, কিন্তু সিপিএম ফাইনালি 0 থেকে গিয়েছে। সুতরাং তুমি এবারও থাকবে, এবারও থাকবে সিপিএম, এবারও 0 থাকবে, সেটা আমি জানি না, কিন্তু মানুষের ঢল দিয়ে তুমি কি মানুষের পালস বিচার করার চেষ্টা করছো? মানুষের ঢল দিয়ে মানুষের পালস বিচার করছি না, কিন্তু আমি যখন রাস্তায় যাচ্ছি, আমার তো মানুষের সঙ্গে কথা হচ্ছে, মানুষ তো একটা রেসিপ্রোকেট করছে, একটা কিছু তো আমাকে বলছে, যেটা আমি কিছু একটা ওনাকে বলছি, সেখান থেকে কিন্তু ইট ইজ কোয়াইট ক্লিয়ার। আর আমি তো একা প্রার্থী নই, বাকি প্রার্থীদের সঙ্গে আমার কথা হচ্ছে যে রেসপন্সটা ইকুয়ালি সেম। এসআইআর কত নাম বাদ গেছে তোমার কেন্দ্র থেকে? আমার কেন্দ্র থেকে বেশ কিছু নাম বাদ গেছে, অন্তত 60,000 মতো। তো তাহলে তো তোমার মার্জিন কি করে থাকবে? 50-60 মতো হবে। আন্ডার এডুকেশন আছে, আমি নিজে আন্ডার এডুকেশন আছি। ও তাই? ও না, কিন্তু এই যে বলছে ডেট শিফটেড এর জন্য যত নাম বাদ গেছে, মানে অর্থাৎ যে ডবল ভৌতিক ভোটারদের মাধ্যমে তৃণমূল জিতে আসতো, সেই নামগুলো এবারে সব বাদ পড়ে গেল, এবং যে অনুপ্রবেশকারী তাদের নাম বাদ পড়ে গেল। সুতরাং তোমার যা মার্জিন তার চেয়ে নাম তো বেশি বাদ পড়ে গেল, তাহলে তো হেরে যাবে। ওরা প্রথমে যে তত্ত্ব দিয়েছিল যে রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ দেবে, উল্টে যখন এসআইআর করতে গেল ওদের এজেন্ট ইসিআই দিয়ে, তখন আলটিমেটলি দেখা গেল অনেক জেনুইন হিন্দু ভোটারের নাম বাদ চলে গেল। এবং দেখা গেল যে যারা বিবাহিত, সারনেম চেঞ্জ হয়েছে এবং যে কোনো কারণে হয়েছে, তাদেরকে একটা লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে ফেলে দিল, এবং একটা ইসিআই নিজেকে একটা হ্যারাসমেন্ট কমিশন অফ ইন্ডিয়াতে ট্রান্সফার করে দিল। এবং আমার মতো যারা লোক আছে, যারা ভৌতিক বা ডেড, হ্যাঁ, বা ঘোস্ট ভোটার নয়, তাকে আমি বাঁকুড়ার একটা ব্যানার্জি বাড়ির ছেলে, আমাকে এখন মানে শাহরুখ খান যখন বলেছিল আর কি, মাই নেম ইজ খান অ্যান্ড নট আ টেররিস্ট, আমাকে এখন মাই নেম ইজ ব্যানার্জি অ্যান্ড নট আ মুসলিম, এটা আমাকে এখন প্রমাণ করতে হবে ইলেকশন কমিশনের কাছে। এটা আমার একার কথা নয়, তো মানে সবার কথা না। কিন্তু ইলেকশন কমিশন তো বলছে তারা খুব ভালোভাবে কাজ করার চেষ্টা করছে, তোমার পার্টি ইচ্ছাকৃতভাবে প্রসেসটাকে এমন ঘেঁটে দিয়েছে যে সেটা সামলাতে। আমার পার্টি তো প্রসেসটা করছে না, প্রসেসটা তো ওনাদের ব্যর্থতার জন্য। তোমার আমার অভিজ্ঞতায় তুমি নিজেই বলো না, কবে শুনেছো যে ইলেকশন কমিশনার ইন্ডিয়ার কাজটা আমাদের জজ সাহেবদেরকে দিতে হয়েছে? আমাদের ডিস্ট্রিক্ট কোর্টের জজেরা কাজ ফেলে এখন ওনাদের কাজটা করতে হচ্ছে, কারণ সুপ্রিম কোর্ট মনে করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ব্যর্থ, এবং তার অ্যাপিলেট ট্রাইব্যুনাল করতে হয়েছে আমাদের রিটায়ার্ড জাস্টিসদেরকে নিয়ে। এটা তো ওদের ব্যর্থতা, ওরা নিজেদের কাজটা করতে পারেনি বলে অন্য লোককে দিয়ে করাতে হচ্ছে। এই ব্যর্থতা মানুষ মেনে নেবে? এই ব্যর্থতার উত্তর মানুষ দেবে না ভোট বাক্সে? না, কিন্তু ব্যর্থতা বলছো তুমি, কিন্তু শুভেন্দু অধিকারী কমেন্ট করেছেন যে ব্রেকফাস্টে 58 লাখ গেছে, লাঞ্চে 7 লাখ গেছে, চা খেতে খেতে 14 লাখ গেছে, অলরেডি প্রায় 79 লাখ বাদ চলে গেছে, অ্যাডজুডিকেশন আছে। এগুলো শুভেন্দুর থিয়েট্রিক্সের মধ্যে গিয়ে লাভ নেই। যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বিজেপি বিভিন্ন সময় বিভিন্ন কারণে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, এবং বিভিন্ন সময় মানুষ সে উত্তর দিয়েছে। এইবারও যে মানুষকে যে হ্যারাস করেছে, লাইন দেওয়া করিয়েছে, বিনা কারণে প্রমাণ করানো করিয়েছে, এটার কিন্তু উত্তর বিজেপি পাবে। এবং ঠিক শুভেন্দুর কথাতেই আমি বলি, এই এসআইআরের কারণে আর ওদের সাম্প্রদায়িকতার কারণে মানুষ ওদের থেকে যে আগেরবার যে ভোট দিয়ে ভুল করেছিল, সেই ভুলের জন্য এবারে ব্রেকফাস্টে ওদের কিছু পার্সেন্টেজ ভোট কমবে, ওদের লাঞ্চে কিছু পার্সেন্টেজ ভোট কমবে, বিকেলে চা খেতে খেতে আরও কিছু কমবে, এবং রাতের ডিনারের মধ্যে ওরা 30টা আসনও পাওয়ার মতো জায়গায় থাকবে না। তুমি একজন লিগ্যাল প্র্যাকটিশনার, একজন লয়ার, যখন দেখলে যে প্রতীক জৈনের বাড়ি রেড হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বগলদাবা করে একগাদা ফাইল নিয়ে বেরিয়ে আসছেন, রেডের মধ্যে এইটা করা তো বেআইনি। আমি এটার উত্তরটা খুব কমে দেবো এই কারণ আমি ওই মামলাটায় মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এটা অ্যাজ মমতা ব্যানার্জি আমি রিপ্রেজেন্ট করছি অ্যাজ আ লয়ার। সুতরাং আমি এটার উত্তরটা এটুকুই দেব যে আমাদের পার্টির স্ট্র্যাটেজিক্যাল ডেটা, আমাদের পার্টির স্ট্যাটিস্টিক্স
এবং আমাদের পার্টির যে পোল স্ট্র্যাটেজি সেইগুলো যে নেওয়ার জন্য আমাদের ইডি রেড করেছিল, সেটা নিয়ে যাওয়াটাও কিন্তু আমাদের ডেমোক্রেসির জন্য খুব সুস্থ পরিবেশ নয়। সুতরাং যেই কেসটা ওরা তদন্ত করছে, বছরের পর বছর প্রাচীন একটা কেস, সেটা ঠিক ইলেকশনের প্রাক্কালে এসে ওদেরকে রেড করতে হবে, এই জিনিসটা আমাদের গণতন্ত্রের জন্য খুব একটা ভালো নয়। ওরা এটা আগেও করতে পারতো, ওদের যদি তথ্য থাকতো ওরা আগেই রেড করতে পারতো, কিন্তু ঠিক ইলেকশনের প্রাক্কালে যখন দ্য স্ট্র্যাটেজি ইজ ফাইনাল, দ্য স্ট্র্যাটেজি ইজ রিটেন সামওয়্যার, অ্যাট দ্যাট টাইম ওরা এসে সেই স্ট্র্যাটেজিটাকে চুরি করতে যাবে, সেটা সমীচীন নয়। এটা আমাদের ডেমোক্রেসির জন্য না, কিন্তু healthy practice নয়। পার্টির স্ট্র্যাটেজি একটা ব্যক্তিগত মালিকানাধীন কোম্পানির কর্ণধারের বাড়িতে থাকবেই বা কেন? ওরা তো কনসালটেন্ট, পোল স্ট্র্যাটেজিস্ট, ওদের কাছে স্ট্র্যাটেজি অফিসে থাকবে, অফিসে তো রেড হয়নি। থাকতেই পারে, আমাদের অনেক বা তোমার অনেক কাজের কাগজ তোমার বাড়িতে থাকতেই পারে, এটা কোনো ব্যাপার নয়। না আচ্ছা, হ্যাঁ, ওরা অফিসেও রেড হয়েছিল সাইমালটেনিয়াসলি, ওই দিনকে অফিসেও রেড হয়েছিল, তুমি মনে করে দেখো, অফিসেও রেড হয়েছিল। হ্যাঁ, কিন্তু এই যে মুখ্যমন্ত্রী নিয়ে বেরিয়ে এলেন, যার জন্য তোমাদের তো সুপ্রিম কোর্টে অবধি ধমক খেতে হয়েছে। ধমকের আগে দেখতে হবে ওদের একটা সিজার লিস্ট করেছিল, সেই সিজার লিস্টে ওরা কিছুই সিজ করেনি। ইনফ্যাক্ট সিজার লিস্টে দুটো যে সিজার লিস্ট দু জায়গায় সিজ করতে গিয়ে যে সিজার লিস্ট বানিয়েছিল, একটাই মুখ্যমন্ত্রীর উল্লেখ আছে, অন্যটায় মুখ্যমন্ত্রীর উল্লেখই নেই। পরবর্তীকালে আর একটা মেমো, কিছু ডিটেল মেমো, আমার নমেনক্লেচারটা এখন মনে পড়ছে না, সেইখানে গিয়ে ওরা বললো যে এই ঘটনা হয়েছিল, এই সময় মুখ্যমন্ত্রী এসেছিলেন, উনি এটা করেছিলেন, সেটা করেছেন, সেটা করেছেন, অ্যাবসলিউটলি আফটার থট। কিন্তু যখন সিজার লিস্টটা বানানো হলো, যে ডকুমেন্টগুলো অ্যাভেলেবেল ছিল সেটা সিজ করতে পারতো। তাহলে একজন মানুষের পক্ষে তো সব কাগজ নিয়ে বেরোনো সম্ভব নয়, তাহলে বাকিটা সিজ করলো না কেন? ওদের কোনো সিজারের ব্যাপারটাই ওরা কি করলো, পুরো অপটিক্সটাকে চেঞ্জ করে দিল হচ্ছে মুখ্যমন্ত্রী এসেছিল বলে আমরা করতে পারিনি। বাট দ্য আইডিয়া ওয়াজ যে স্ট্র্যাটেজিটাকে আমরা চুরি করতে হবে, তৃণমূলের স্ট্র্যাটেজিটাকে আমরা কীভাবে চুরি করবো, কারণ ওদের আর কিছু নেই, মানে তিনকে কাসাহারা। তোমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তিনি আরজিকর কাণ্ডে আন্দোলনের মাধ্যমে অনেকটা প্রমিনেন্ট মুখ হিসেবে তৈরি হয়ে গিয়েছিলেন। পুলিশ কি সঠিকভাবে কাজ করেছিল? দেখো, তুমি যদি পুরো তদন্তটা দেখো এবং ট্রায়ালটা দেখো, প্রথম কয়েকদিনের মধ্যে কলকাতা পুলিশ যে পদক্ষেপগুলো নিয়েছিল এবং যে অ্যারেস্ট করেছিল, পরবর্তীকালে গিয়ে কিন্তু সিবিআই আর একটা অ্যারেস্টও করতে পারেনি এবং তার থেকে কোনো অন্য কেস বানাতেও পারেনি, এবং সেটাই ট্রায়ালে যায় এবং ট্রায়ালে অ্যাকিউজডের যাবজ্জীবন কারাবাস হয়। সরকার কিন্তু ফার্স্ট যারা অ্যাপিল করে বলে যে না, এটা কিন্তু ডেথ পেনাল্টি হওয়া উচিত। যদি সিবিআই এর থেকে বেশি বা অন্যথা কিছু তদন্ত করে দেখাতে পারতো, তাহলে আমি বলতাম যে না, কলকাতা পুলিশ ভুল করেছে। কিন্তু কলকাতা পুলিশ যে প্ল্যাটফর্মটা ক্রিয়েট করে দিয়েছিল, সিবিআই শুধু সেটাতে গিয়েই আলটিমেটলি চার্জশিট দিয়েছে। অভয়ার মারাই কোর্টে গিয়ে বলেছিলেন যে আমাদের সিবিআই চাই, এবং কোর্ট সিবিআই দিয়েছেন। তার ওপর দাঁড়িয়ে আমার অপোজিশন প্রার্থী সিপিআইএমে, তিনি তোমার কথা টেনে বলছি, নিজের কেরিয়ার গ্রাফ সৃষ্টি করেছেন, এবং সেই কেরিয়ার গ্রাফ সৃষ্টি করার যে গ্রাফের এন্ড পয়েন্টটা হচ্ছে, সেই অভয়ার মা বলছে আমি মনে মনে ভেবেছিলাম বিজেপির প্রার্থী হব। সুতরাং দ্য নেক্সাস ইজ ভেরি ক্লিয়ার যে ওই ফ্যামিলিটাকে কীরকমভাবে মিসগাইড করেছে সিপিআইএম এবং বিজেপি বোথ, কমপ্লিটলি পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য ওই ফ্যামিলিটাকে ক্রাইসিসের সময় গিয়ে ম্যানিপুলেট করেছে। আর এবং আজকে অভয়ার মা যে কথাগুলো বলছেন, তাতে এই কথাটা অ্যাবসলিউটলি ক্লিয়ার হয়ে গেছে। এর আগে বলতো যে আমরা যদি বলতাম তারা বলতো তৃণমূল বলছে নিজের দোষ ঢাকার জন্য, কিন্তু আজকে তো অভয়ার মাই বলছে যে আমি বিজেপি প্রার্থী হতে চেয়েছিলাম। সুতরাং এই যে পলিটিক্যাল গিমিকটা ওরা করলো, আননেসেসারি একটা ফ্যামিলিকে, একটা ইনোসেন্ট ফ্যামিলিকে ওরা কমপ্লিটলি পলিটিক্যালি ইউটিলাইজ করলো দুটো পার্টি মিলে। ঘটনাটা নিয়ে কি বলবে, যে ঘটনাটা মর্মান্তিক, যে ঘটনাটা ঘটেছে? খুবই খারাপ, খুবই খারাপ, কারোরই হওয়া উচিত না। আমার তো নিজের দুটো মেয়ে আছে, আমি নিজে হেঁটেছি। ও, তুমি আমি নিজে হেঁটেছি। কিন্তু তোমাদের পার্টিতেও নাকি অনেকে ব্যান করে দিচ্ছিল যারা এই আন্দোলন। আমার করেনি। আমি জাস্টিস জন্য চাইতে পারবো না, কিন্তু এখানে একটা তফাৎ আছে। তুমি যখন জাস্টিসটা চাইছো, তোমার যদি মাথায় থাকে যে না, জাস্টিসটা আমার পলিটিক্যালি, আমাকে এই দলকে পরাস্ত করাটা আমার কাছে জাস্টিস, দেন দ্যাট ইজ রং। আমার মতে যে জাস্টিস হ্যাজ বিন ডেলিভার টু দি পারসন, হ্যাঁ, এটা যাবজ্জীবন হওয়া উচিত ছিল এবং সেটা হয়নি। যদি পরবর্তীকালে দেয় হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, আমি অন্তত খুব খুশি হব যদি এই যাবজ্জীবনের জায়গায় যদি ডেথ পেনাল্টি হয়। বাবার সঙ্গে সম্পর্ক কেমন? কার? আমার বাবার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক, যেরকম হয়। তো বাবা যখন মাঝে মাঝে নানান রকম ঘটনা ঘটান, তার রিয়াকশন কীরকম হয়? সেটা ওনার পলিটিক্যাল স্ফিয়ার, উনি যে লেভেলে অপারেট করেন ন্যাশনাল লেভেলে, হি ইজ আ ন্যাশনাল ফিগার,
এবং সেটা আমি জাজ করার জায়গায় মহুয়া মিত্রর সঙ্গে যে ওপেন একটা ঝগড়াঝগড়ি শুরু হলো, এটাকে মানে সাংঘাতিক একটা পরিবেশ তৈরি হয়েছিল, সেটা দেখে কি মনে হয়েছিল? একটা রান্নাঘরে অনেক বাসন থাকলে টুকটাক আওয়াজ হয়, তার মানে যে রান্নাঘরটাকে তালা দিয়ে দিতে হবে তার তো কোনো মানে নেই। হয়তো কিছু অ্যাকশন ছিল যেটা ওটা টুকটাক হয়নি, ওটা দুমদাম আওয়াজ হয়েছে। হয়েছে, সেটা হয়তো কিছু অ্যাকশন ছিল যেটা বাবার মনে হয়েছে ঠিক ছিল না, সেই জন্য একটা রিয়াকশন হয়েছে, বাট যেটা মিটে গেছে এখন, অল হাঙ্কি ডোরি, আর কি দরকার আছে সেটা নিয়ে। উনি ওই উনি তো আউ- এরকম। উনি আউটস্পোকেন, উনি যখন স্টার্ট করেছেন তখন উনি উনি ওই ইউথ ব্র্যাকেটে, একদম ইউথ না হলেও ইউথ ব্র্যাকেটের একটা প্রতীক ছিলেন, এবং ও ভালো বক্তা, সুবক্তা, ভালো বলেন পার্লামেন্টে, এরকম লোক তো আমাদের দরকার ডেফিনেটলি। বাবার সেন্স অফ হিউমার প্রচন্ড ভালো, প্রচন্ড ভালো। তোমার? কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমি আমি অনেক কি বলবো, ড্রাই ড্রাই হিউমার। ওকে। বাট কি হয় না, আই থিঙ্ক হি ইজ সামওয়াট অলসো মানে ভিকটিম অফ মিডিয়া সার্কামস্টান্সেস। হ্যাঁ, মানে ওনার হিউমারটা সবসময় ঠিকভাবে নেওয়া হয়নি বা ঠিকভাবে প্রজেক্ট করা হয়নি। অ্যাকচুয়ালি উনি যেহেতু সোজা কথা সোজা বলেন, সোজা সাপটা বলেন, সেটা সবার কাছে প্যালেটেবল হয় না, সবাই জিনিসটা ভালোভাবে নিতে পারেন না, এটাই হচ্ছে প্রবলেম। বাট আমি ওনার থেকে যে কাজের এথিক্স শিখেছি, হি ইজ আ অ্যাবসলিউট পারফেকশনিস্ট। কাজটা একদম পারফেক্ট হতে হবে, কাজের সময় উনি কে ছেলে কে কি সব দেখেন না, কাজটা ওনার পারফেক্ট চাই। এবং মানুষের কাছে ডেলিভারি, ডে ইন ডে আউট, উইক আফটার উইক, ইয়ার আফটার ইয়ার। কোভিডের সময় কিছু না ভেবে উনি এখানে এখানে কনস্টিটিউয়েন্সিতে পড়েছিলেন, সেখানে যা যা দেওয়া দরকার, হেল্প করা দরকার, সবই উনি করেছেন। মানে এটা অভাবনীয়। এইটা যদি আমি কিছুটাও করতে পারি, আই উইল বি আ মাচ মাচ বেটার হিউম্যান বিং। তোমাদের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ হচ্ছে তোমরা বিভিন্ন ধরনের ভাতা দাও, বিভিন্ন জায়গা থেকে ধার করে, ওয়ার্ল্ড ব্যাংক এখান ওখান থেকে ধার করে মানুষের হাতে সরাসরি ক্যাশ পৌঁছে দাও, কারণ তোমরা ওইটুকু টাকাই দেবে, ভাতার টাকাটুকুই দিতে পারবে। আসলে তোমরা চাকরি না দিতে পেরে এই ভাতাটা দিয়ে নিজেদের মুখ ঢাকো। দেখো, ভাতাটার ক্ষেত্রে আমি একটা কথা বলি, যে যেটাকে জাস্ট ভাতা বলে পিজন হোল করে দেওয়া হচ্ছে, একজন ভদ্রমহিলা যার বাড়িতে কোনো ওপিনিয়নই নেওয়া হতো না, হাতে কিন্তু বছরে এই টাকাটা থাকার জন্য তার আজকে একটা চয়েস জিজ্ঞেস করা হয়। এটা এই এই যে এম্পাওয়ারমেন্টটা, এটা কিন্তু মানিটারি এম্পাওয়ারমেন্টের থেকে অনেক বেশি। একটা লোক যে হয়তো যে জীবিকাটা আছে, তার হয়তো কিছু জীবিকা আছে, তাতে হয়তো সে মাসে 2,000, 3,000 বা 3,500 টাকা রোজগার করছে, তার সঙ্গে যখন এই লক্ষ্মীর ভাণ্ডারটা অ্যাড হয়ে যাচ্ছে, ওই 3,500 টাকাটাই কিন্তু 5,000 হয়ে যাচ্ছে। সেটা যদি ফ্যামিলিতে দুজন এলিজিবল থাকে, তাহলে কিন্তু 5 × 10,000 টাকা হয়ে যাচ্ছে। প্লাস যদি বৃদ্ধ কেউ থেকে থাকে, মেল বৃদ্ধ, তাহলে সে একটা বার্ধক্যর জন্য একটা স্টাইপেন্ড পাচ্ছে। এবং যদি ফিমেল হয়, তার বার্ধক্য ভাতার, সে তো এখন লাস্ট অব্দি আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবে। বার্ধক্য ভাতাটা কম ছিল, লক্ষ্মীর ভাণ্ডারটা বেশি, সুতরাং সে 1,500 বা 1,700 টাকা প্রত্যেক মাসে পেতে থাকবে। এটা গেল উমেন এম্পাওয়ারমেন্টের পার্টটা, যে যার চয়েস ছিল, যাকে জিজ্ঞেস করা হতো না, তাকে আজকে বাড়িতে একটা চয়েস জিজ্ঞেস করা হয়, যেটা একটা মমতা বন্দ্যোপাধ্যায় হাত খরচা হিসেবে স্টার্ট করেছিল। নাও ইটস আ কি বলবো, একটা মানে Alternative সম্মানের রোজগার জায়গায়, আর কি, সাম্মানিক, alternative হ্যাঁ। রোজগার, বাড়িতে একটা সম্মান সে গাদার করতে পেরেছে। এবং আমি যেটা বললাম, যে আমি যদি যুবশ্রীর কথা দেখি, একটা আনএমপ্লয়েড ইউথকে শুধু চাকরিটা অ্যাপ্লাই করার জন্য যে খরচা করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, দরখাস্ত লিখতে হয়, সিভি বানাতে হয়, পেপার কিনতে হয়, পেপারে দেখতে হয় যে কোথায় কোথায় কী আছে, বা সাইবার ক্যাফে বা ফোন একটা মেনটেন করা, যেখানে দেখতে হবে যে এখানে এমপ্লয়মেন্টটা আছে, এখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, সেটা তো বেসিক কিছু খরচা আছে। সেইটাও মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রীর মধ্যে দিয়ে দিচ্ছে। এটা কিন্তু চাকরির বিনিময়ে নয়, তাকে চাকরিটা খুঁজতে হেল্প করার জন্য। বিরোধীরা এটাকে অন্যভাবে জিনিসটাকে বলছে, যে চাকরি দিতে পারছে না বলে তাকে টাকাটা দেওয়া হচ্ছে। না, এটা ইট ইজ নট সাবস্টিটিউশন, ইট ইজ টু হেল্প হিম টু গেট দ্য জব। চাকরিটা পাওয়ার জন্য ওকে এটা দেওয়া সেই হচ্ছে। সেই সেই প্রকল্পের টাকায় তো লোকজন বাইকের তেল ভরাচ্ছে, কেউ পার্টি করছে, কেউ এদিক ওদিক যাচ্ছে। বিজেপির দৌলতে তেলের যা দাম হয়েছে, ওই টাকায় বাইকের তেল ভরা না না, ফুল ট্যাঙ্ক হচ্ছে অনেকের। একবার হবে, মাসে একবার হবে, কিন্তু যার যেভাবে ইউটিলাইজ করা, সে নিশ্চয়ই ইউটিলাইজ করছে। ওকে, একেবারে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে উত্তরপাড়ায় যদি তুমি, আমি এটা কনজেকচার দিই, দুটোই দেবো আমি, কিন্তু যদি কোনো কারণে হেরে যাও, তাহলে কি আর তোমাকে পাবে উত্তরপাড়ার মানুষ, নাকি বাড়ি ঢুকে যাবে? আমি তো এখানকার বিধায়ক না হয়েই 17 বছর ধরে যাতায়াত করছি, সুতরাং আমার জেতা হারার সঙ্গে কী সম্পর্ক আছে? আমি তো এখানেই, মানে আমি তো এখানকার মানুষজনের সঙ্গে পড়েই আছি সারাক্ষণ।
আমি তো আজ অব্দি বিধায়ক ছিলাম না, আমি তো 2009 থেকে এখানে সবই করছি, আসছি যাচ্ছি, মানুষের সঙ্গে দেখা হচ্ছে, এখানে যারা কর্মীরা তারা কেউ আমার ভাই হয়, দাদা হয়, এরকমই সম্পর্ক হয়ে গেছে। শুধু এখানে বলে নয়, এখানে শ্রীরামপুরে, চাপদানিতে, এখানে সব জায়গাতেই তাই। সুতরাং আমি যদি বিধায়ক নাও হই, আমি এখানেই আসবো এবং আগামী বছর আবার 2029-এ পার্লামেন্টারি ইলেকশনের প্রচারে আসবো। এখানে মিউনিসিপ্যালিটি ইলেকশন আছে, পঞ্চায়েত ইলেকশন আছে। যারা আমার জন্য এতটা করছে, আমি তার জন্য এটা করতে আসবো না। এটা গেল পলিটিক্যাল সাইডে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে আমি যেটা তোমাকে বললাম, আমি এখানকার বিধায়ক না হয়েই মানুষের সমস্যা যতটা পারি সমাধান করি। সুতরাং যদি এর কোনো প্রবলেম আমি জানতে পারি, নিশ্চয়ই সলভ করবো। কিন্তু কনজেকচারের অন্যদিকের উত্তরটা আমি দিতে চাই, সেটা তুমি প্রশ্নটা করলে আমি দেবো। এক্স্যাক্টলি। কনজেকচারের অন্যদিকে প্রশ্নটা হচ্ছে, জিতে যেতে পারলে উত্তরপাড়ার মানুষের জন্য কি কি তুমি করবে, তোমার প্রথম কয়েকটা কাজ যদি কিছু বলো। আমি যেটা বললাম যে আমি যে জনসংযোগ করছি, তাতে যে ডেটাটা কালেক্ট করছি বা মানুষের যে কমপ্লেনগুলো আছে বা যেখানে কাজটা এখনো লাস্ট মাইল অবধি ডেলিভার হয়নি, সেই জায়গাগুলো আমি একটু ট্র্যাক করছি। আমি কাজটাকে দুভাগে ভাগ করব। একটা হচ্ছে শর্ট টার্ম কাজ, একটা হচ্ছে লং টার্ম কাজ। যেটা লং টার্ম কাজ সেটাকে আমি যেটা শর্ট টার্ম কাজ সেটা আমি আগে করে দেওয়ার চেষ্টা করব, যত তাড়াতাড়ি সম্ভব, দ্রুত সম্ভব। আর যেগুলো লং টার্ম কাজ, মানে বড় ড্রেনেজ করতে হবে, যেটা বললাম সিওয়ারেজ করতে হবে, বা কোথাও বড় জলের লাইন করতে হবে যেটা অনেকটা লাগবে, সেটা আমি নেক্সট ফেজে করব। আর একটা কথা বলে রাখি যে এখানে যে যতগুলো হাসপাতাল আছে, প্রত্যেকটা হাসপাতালে এমপি ল্যাড থেকে কিন্তু অত্যাধুনিক মেশিন দেওয়া হয়েছে, আগেই দেওয়া হয়েছে। এবং বিদায়ী যে বিধায়ক আছেন, সেও কিন্তু, তাকে হয়তো এখানে কমপ্লেন আছে যে তাকে দেখা যায়নি এখানে, কিন্তু বিদায়ী বিধায়ক কিন্তু এমএলএ ল্যাড ফান্ড থেকে হাসপাতালের জন্য অনেক ইকুইপমেন্টও দিয়েছে। এবং অলরেডি হাসপাতালগুলো অনেক উন্নত ইকুইপমেন্ট আছে, এবং তারও আমি একটা সার্বিক একটা বেটারমেন্ট করার ডেফিনেটলি চেষ্টা করব। আর তার সঙ্গে আমি বলি যে আগের বিদায়ী বিধায়ক যে এমএলএর যে খরচাগুলো করে গেছেন, যদি কোনো কাজ ফিনিশ না হয়ে থাকে, সেটাও আমি দেখবো যেন সেটা ফিনিশ হয় এবং তার ক্রেডিটে যেন কাজটা যায়। কি মনে হচ্ছে, চুঁচুড়ায় জিতবে দেবাংশু? যেটা উচিত, লড়াকু নেতা, কেন জিতবে না? একদম জিতবে। ওকে, একেবারে শেষ জায়গায় যদি তোমার দর্শকদের জন্য কোনো মেসেজ দিতে চাও, দ্যাটস ইউর ক্যামেরা। আমি দর্শকদেরকে এটুকুই বলবো যে যারা আমার উত্তরপাড়া অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির ভোটার, যে আমি আপনাদের সাথে গত 17 বছর ধরে জড়িত আছি, এবং কিছু না চেয়ে কিছু না পেয়ে আমি এমনি আপনাদের জন্য করেছি। এটা আমার সৌভাগ্য যে আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে এই কাজটার জন্য যোগ্য মনে করেছেন। এবং আপনারা যদি আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেন এবং আগামী 29শে এপ্রিল যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, তাহলে আগামী দিনে আমি আরও কাজ করার সুযোগ পাবো আপনাদের জন্য। এবং এমপি ল্যাডের তো কাজ আছেই, সেগুলো ত্বরান্বিত করা, এবং আমার এমএলএ ল্যাড থেকেও যতটা পারবো আপনাদের জন্য পার্মানেন্ট অ্যাসেট ডেভেলপ করার চেষ্টা করবো, যাতে আপনাদের প্রবলেমগুলো সলিউশন হয়। ঘরের ছেলের মতো দেখবেন আমাকে, ঘরের ছেলের মতো ভোট দেবেন। আচ্ছা, এবার আমাদের জন্য, আমাদের প্রয়োজনে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে তুমি কত টাকা দিয়েছো আমাদের? তুমি তো কিছু চাওনি আমার কাছে। কিন্তু আমি জানি এটা এয়ার হওয়ার পর কিছু মানুষজন বলবে যেটা পয়সা দিয়ে প্রমোট করতে এসছে। আসলে ব্যাপারটা কি হয় না, মানে ইকোসিস্টেমটা মানুষের বুঝতে খুব অসুবিধা হয়, যে একটা মিডিয়া বা পলিটিক্স কিছু পার্টিকুলার ইকোসিস্টেমের মধ্যে চলে। সব কিছুই কিন্তু মানে টাকার বিনিময়ে কিন্তু হয় না, এবং টাকার বিনিময়ে যে সব কিছু বেটার হচ্ছে সেটাও কিন্তু নয়। এই যে একটা ন্যাচারাল কনভারসেশন, একটা আড্ডার মতো একটা কনভারসেশন, সেটাতে কি হয় না, আমরাও মানুষের কাছে ইজিলি পৌঁছতে পারি। আর তোমরাও দর্শককে একটা তরুণ তুর্কিকে দেখাতে পারো যে না, এই তরুণ তুর্কি আপনাদের বিধায়ক হতে পারে। সুতরাং আপনারাও জানুন বা দেখুন যে সে কি বলতে চায় বা তার কি পার্টস আছে। এবং মানে খুব ফ্র্যাঙ্কলি বলছি, যেহেতু ইটস আ হটবেড, আমি যদি সময় পাই আমি কিন্তু চেষ্টা করবো সকলেরই ইন্টারভিউ করার, এবং মানে আই এম নট বায়াসড ইন দ্যাট ওয়ে। আমার মনে হয় যে প্রত্যেকটা মতামতকেই সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন, প্রত্যেকেরই নিজস্ব বক্তব্য, সেটাও শোনা প্রয়োজন। সেটাই বোধহয় গণতন্ত্রের বেস্ট এক্সারসাইজ। আমি একটু মানে দুঃখই পেয়েছিলাম যখন অনেক কষ্ট করে, বহু সাধনায়, সত্যি কথা বলছি, মাথার ঘাম পায়ে ফেলে আমি প্রতিকুর রহমানের ইন্টারভিউ করতে পেরেছিলাম আমার স্টুডিওতে এনে। তারপর বলা হয়েছিল আমার সঙ্গে আইপ্যাকের যোগাযোগ ইত্যাদি প্রভৃতি। আইপ্যাক নামটুকুই আমি জানি, তার বাইরে না, আমি কিন্তু প্রতিকূলের ইন্টারভিউটা আমি দেখেছি এবং আমার খুব ভালো লেগেছে, এটুকু আমি বলতে পারি। হ্যাঁ, মানে সেটা এইবার মুশকিল হচ্ছে বলা, বিভিন্ন লোক বলতে আরম্ভ করলো এরা তাহলে আইপ্যাক এদের কাছে পাঠিয়ে দিয়েছে, এগুলো যে আজকে শীর্ষণ্যর কাছে চলে গেছে দেখেছো, তার মানে আইপ্যাক পাঠিয়েছে। না, এগুলো ইমেটেরিয়াল, এগুলো একদমই ইমেটেরিয়াল। আর
আমাদেরও তো একটা চ্যানেল দরকার যেখানে আমি মানুষের কাছে বা বৃহত্তর মানুষের কাছে পৌঁছাতে পারবো, যারা আমাকে চেনে না, প্লাস যারা আমাকে চেনে কিন্তু অন্যভাবে চেনে। কেউ কোর্টের করিডোরে চেনে, কোর্টের সিনিয়র হিসেবে চেনে, আমারও যে একটা অন্য সাইড আছে বা অন্য বক্তব্য আছে, সেটা হয়তো অনেক সময় পৌঁছানো যায় না। থ্যাংক ইউ সো মাচ এত ব্যস্ততার Thank you. মধ্যে এক ফোনে এতটা সময় দেওয়ার জন্য। আমি জানি তুমি প্রচার করে সবাই ফিরেছো ক্লান্ত, তুমি খাওয়া দাওয়া করো, আমরা তোমাকে এবং তোমার পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।